ক্রিকেটাররা বয়কট অব্যাহত রাখায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল। কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। আপত্তির মুখে সরানো হলো বিসিবি পরিচালক নাজমুলকে দর্শকদের ভাঙচুর। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে বিপিএল এর যত যাবতীয় ব্যানার ছিল সবকিছুই কিন্তু ভেঙে ফেলছেন দর্শকরা। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক, আলোচনায় থাকতে পারে নির্বাচন ও সমসাময়িক ইস্যু। 22 জানুয়ারি সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচার। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু করবেন আগামী 22 জানুয়ারি। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান ঘিরে বিতর্ক, সিইসির কাছে বিএনপির নালিশ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামাতের। হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে প্রচারণার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। ফলাফল হার দিকেও যায়, তখন এই গণভোটের পরেও তো কেউ আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কোনো পক্ষ নয়, সংস্কার চাই সরকার, দাবি আইন উপদেষ্টার। 11 দলের আসন চূড়ান্তের ঘোষণার রাতে বৈঠকে যায়নি ইসলামী আন্দোলন, জোটে সংকট দেখছে না জামাত। আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে, কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে। ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের দায় মুক্তি অধ্যাদেশের অনুমোদন, প্রত্যাহার করা হবে ফৌজদারি মামলাও, বলছে সরকার। এবং সম্ভাব্য হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক ইরান, যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার পুরো খবর। ক্রিকেটারদের বয়কটের কারণে স্থগিত হলো দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল। পরিচালক নাজমুল ইসলামকে বিসিবি সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দিলেও ক্রিকেটারদের মন গলেনি। বোর্ড পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে দিনের 2টি ম্যাচই বয়কট করেছেন ক্রিকেটাররা। এদিকে তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা একাট্টা হলে মাঠে গড়ায়নি বিপিএল এর দিনের প্রথম ম্যাচটি। ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবি থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে কোনো খেলায় অংশ নেবে না ক্রিকেটাররা। পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি ব্যক্তিগত নয়, এটি জনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্য এই মুহূর্তে দর্শক মিরপুরে রয়েছেন আমাদের সহকর্মী আবরার আল দায়ান, যুক্ত হব দায়ানের সঙ্গে। দায়ান জানাবেন, বিপিএল এ আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত যখন বিসিবি ঘোষণা করলো, তারপরে কিন্তু আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখেছি। কিছুক্ষণ আগে আমরা শিরোনামের একটি ফুটেজে দেখলাম ভাঙচুরের ঘটনা। এখনকার মিরপুরের অবস্থা কি জানাবেন এবং আর কি কি প্রতিক্রিয়া হয়েছে সেখানে? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে বিপিএল এর এইবারের যে আসর এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে দিনের শুরুতেই কিন্তু গতকালকে থেকেই আসলে যে জিনিসের সূত্রপাত হয়েছিল, বিসিবির একজন পরিচালকের বিতর্কিত মন্তব্যের জের ধরে কিন্তু ক্রিকেটাররা তাদের যে অবস্থান সেটি জানিয়েছিল যে বিসিবির এই পরিচালককে যদি তার দায়িত্ব থেকে বা বিসিবি থেকে না সরিয়ে দেওয়া হয় তিনি কিন্তু তারা সব ধরনের খেলা বয়কট করবে। এবং ঠিক সেই একই ঘটনা ঘটেছে। আজকে কিন্তু দিনের প্রথম ম্যাচে কিন্তু কেউই কিন্তু মাঠে আসেনি এবং 3টা নাগাদ একটা সংবাদ সম্মেলন ছিল ক্রিকেটারদের কোয়াবের পক্ষ থেকে। সেই সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি সহ দেশের বিভিন্ন ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তারা কিন্তু তাদের যেই দাবি সেগুলি জানিয়েছিলেন। সেখানে প্রধান এবং মুখ্য দাবি ছিল নাজমুল ইসলামকে বিসিবি থেকে সরানোর জন্য। তাদের সেই দাবির প্রেক্ষিতে কিন্তু বিসিবি থেকে নাজমুল ইসলামকে সব রকমের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনার আগে কিন্তু যখন ম্যাচ স্থগিত করা হয়েছিল তখন কিন্তু মিরপুরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে আজ রাত 8টায় মিটিংয়ে বসবে বিসিবি, কোয়াব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এরপরই বিসিবির পক্ষ থেকে বিপিএল স্থগিতের ঘটনাটি তাদেরকে জানানো হবে। নাফিসা, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ।
দর্শক, আমরা আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম, তবে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। এ পর্যায়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার জনাব ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর আজকের এই সংবাদে। জানাবেন, এই যে বিপিএল স্থগিত হলো, আবার বিসিবির মধ্যে এই যে অন্তকোন্দল, ক্রিকেটাঙ্গনে আসলে এর ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমি কোশ্চেনটা একটু ক্লিয়ারলি, এত কথাবার্তা হচ্ছে না, শুনতে পারিনি। আপনি ক্লিয়ারলি কোশ্চেনটা করেন, আমি বলতে পারছি। আপনার কাছে প্রশ্ন ছিল, আমরা যে জানতে পারলাম বিপিএল স্থগিত ঘোষণা করা হয়েছে, আবার বিসিবির মধ্যে যে অন্তকোন্দল, এর ফলে ক্রিকেটাঙ্গনে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। এইটা যে ঘটনার উপরে ভিত্তি করা হয়েছে, এটা দুঃখজনক। আমার মনে হয় একজন বিসিবি ডাইরেক্টর যেটাই বলেছেন, হয়তো বা তার অবস্থান থেকে এটা না বললেও হতো। এটা একটু কঠোর শুনিয়েছে, একটু হয়তো বা উগ্র কিংবা একটু অন্তত শুনতে লাগতে পারে। আমার মনে হয় এটা ক্রিকেটারদের সেন্টিমেন্টে লেগেছে। এমন কথা যে আগে বিগত দিনে ক্রিকেট বোর্ডরা যে বলে নাই তা না। ক্রিকেট বোর্ডরা বলেছে পারফরমেন্স না হলে তোমাদের বেতন কাটা যাবে, কিংবা তোমাদের পারফরমেন্স ভ্যালুয়েট করা যাবে। সেটাও যে একটু শক্ত করে যে বলে নাই তা না। তো ইনি ডিরেক্টর যেটা বলেছেন সেটা যে একেবারে খুব বেশি অপ্রাসঙ্গিক কিংবা অযৌক্তিক তা না, তবে ওনার বলার ধরনটা হয়তো বা ঠিক ছিল না। এবং আমার মনে হয় প্লেয়ারদের কিছুটা হলেও ইমোশনালি সেন্টিমেন্টে হিট করেছে। খুব বেশি হলে আমি মনে করি যে। জনাব ইশতিয়াক, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে দেশের বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তারেক রহমান দেশে ফেরার পর এটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে প্রথম বৈঠক। পোস্টাল ব্যালটে ভাঁজের মাঝখানে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে দেখা করেছেন দলটির নেতাকর্মীরা, আর এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি জানিয়েছে, আগামী 22 জানুয়ারি থেকে সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আপনার স্মার্টফোনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারের ভাঁজের মাঝখানে রাখা হয়েছে ধানের শীষ প্রতীক। এ নিয়ে চলছে বিতর্ক। এ বিষয়ে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে এসেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে তদন্তের দাবি জানান তিনি। খুব সুকৌশলে আমাদের যে মার্কা ধানের শীষ সেটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা সহজে চোখে পড়ে না এবং ভাঁজের উপর পড়ে। এটা নিয়ে ওনারা ইন্টারনালি যদি রিওয়ার্ড করেন, তারপরে আমার ধারণা এখানে বেটার রেজাল্ট আসবে। তবে অবশ্যই এটি র্যান্ডমলি হয় নাই, কোথাও না কোথাও থেকে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যারা করেছেন ডেফিনেটলি এটা ওনাদের ব্যাপারে হয়তো নির্বাচন কমিশন তাদের ভেতর থেকে কাজ করবেন, দেখবেন, তদন্ত করবেন, সেটা আমাদের প্রত্যাশা। তিনি জানান, 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক আইডি নেই, কোনো আইডি নেই ডাক্তার জুবাইদা রহমানের। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামেও
অনেকগুলো ফেক ফেসবুক পেজ এবং আইডি খোলা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে দ্বৈত নীতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদ। নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল, তার একটি হচ্ছে লেভেল ফ্লাইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল ফ্লাইং ফিল্ড হবে না। ইসলামী আন্দোলনকে ছাড়াই শরিকদের আসন সমঝোতা নিয়ে বৈঠক করেছে জামাত এনসিপির নির্বাচনী জোট। ভাঙনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত 11 দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। মগবাজারের জামাত কার্যালয়ে মেগা বৈঠকের পর এসব তথ্য জানিয়েছেন তারা। এনসিপির নাহিদ ইসলাম জানিয়েছেন 11 দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। কয়েকদিন ধরেই জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে চলছে টানাপোড়েন। এর মধ্যে গুঞ্জন উঠে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই বেলা 12টার দিকে বৈঠক করেন 10 দলের শীর্ষ নেতারা, যা শেষ হয় বেলা 3:30টায়। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা বলেন, কিছু মত ভিন্নতা থাকলেও সমঝোতায় আসবে 11 দলীয় জোট। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন সমঝোতার জোট হলেও এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। আমাদের প্রেস কনফারেন্স আছে, আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করব ইনশাল্লাহ, এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। তবে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কিছু মত ভিন্নতা থাকলেও সমঝোতায় আসবে ইসলামী আন্দোলন। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই, এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। ওয়ান বক্স পলিসি অর্থাৎ ইসলামী দলগুলো এক বাক্সে ভোট এই স্লোগান সামনে রেখে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামী দল প্রায় 9 মাস আগে আসন সমঝোতার একটি মোর্চা গঠন করে। নির্বাচনের আগে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের দাবিতে ওই মোর্চা আন্দোলনেও নামে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। গণভোট আইন অনুযায়ী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে না সরকার। এতে কেবল সরকার নয়, প্রশ্ন উঠতে পারে ইসির নিরপেক্ষতা নিয়েও। এমন অভিমত আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞদের। তাদের মতে, সরকারের প্রচারণায় হ্যাঁ ভোট জয়যুক্ত হলে পরবর্তীতে যে কেউ আইনি চ্যালেঞ্জে ছড়িয়ে দিতে পারে। সৃষ্টি হতে পারে নতুন রাজনৈতিক সংকট। বিস্তারিত অন্তরা বিশ্বাসের রিপোর্টে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে গণহারে প্রচারণা চালাচ্ছে সরকার। হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টিতে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। গণভোটে হ্যাঁতে সিল দিতে 8 বিভাগের জন্য 8টি গান তৈরি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কেবল বাংলা ভাষাতেই নয়, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ভাষাতেও গান তৈরি করে প্রচারণা চালাচ্ছে তারা। এছাড়াও বিভিন্ন ভিডিওর মাধ্যমে জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারের সদস্যদের দিয়ে গণভোটে হ্যাঁ সিল দিতে বলিয়ে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও হ্যাঁ ভোটের প্রচারণায় 22 ডিসেম্বর থেকে দেশ জুড়ে ছেড়েছে ভোটের গাড়ি। এই গাড়ি যাবে 64 জেলায়, 300 উপজেলায়। গড়ে উঠবে নতুন বাংলাদেশ। দেশের সকল ব্যাংককে গণভোটের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। এখন প্রশ্ন হচ্ছে, কোন সরকার হ্যাঁ ভোটে সিল দিতে বলতে পারে কিনা? কাকে ভোট দেবে না দেবে সেটা ভোটার নিজস্ব চয়েস, এবং এই প্রভাব করাটাও কিন্তু আইনগতভাবে সঠিক নয়। ফলে আমি মনে করি একজন আইনজীবী হিসেবে যে সরকারের পক্ষ থেকে এই হ্যাঁ ভোটকে দেওয়ার জন্য যে প্রচারণা, সেটা প্রত্যক্ষভাবে এটা সঠিক নয় আইনগতভাবে। সরকারিভাবে যে কোনো প্রচারণা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যা ভোটকে প্রভাবিত করতে পারে, সেখান থেকে সরকারের বিরত থাকা প্রয়োজন। হ্যাঁ ভোট দিতে বলাতে কোনো আইনি বাধা না থাকলেও নৈতিকভাবে এই প্রচারণা সরকার চালাতে পারে না বলে মনে করছেন আইনজীবী শাহদিন মালিক। নির্বাচন কমিশনেরও নিরপেক্ষ
নিয়ে প্রশ্ন উঠবে। এইভাবে পক্ষপাত দুষ্ট যদি একটা গণভোটে ফলাফল হার দিকেও যায়, তখন এই গণভোটের পরেও তো কেউ আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে প্রশ্ন করে আইনি চ্যালেঞ্জ হতে পারে। গণভোট আইনে বলা আছে নিরপেক্ষভাবে নির্বাচনী কাজ শেষ করবে সরকার। কোনো বিশেষ পক্ষে ভোট দিতে প্রচারণা চালালে তা গণভোট আইনের লঙ্ঘন হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব জেসমিন টুলি। একটা আইনও করলো, গণভোট আইন, এবং গণভোট আইনে বললো যে এটা একদম নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালিত হবে এবং নির্বাচন কমিশন করবে এটা। তাহলে সরকারকে অবশ্যই এখানে নিরপেক্ষ হতে হবে। সরকার এখানে কোনো পার্টি হতে পারবে না। সরকার এখানে কোনো পার্টি হওয়ার কোনো সুযোগ আসলে আইনের মধ্যে কোথাও নাই। তারা কোনো রাজনৈতিক দলীয় সরকারও না, এটা অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার। সেই চিন্তা করলে তারা হার পক্ষে প্রচারণা ফুললি করতে পারে না। এর আগে 1977, 1985 ও 1991 সালে 3 বার গণভোট হয়েছিল। 3 বারই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথাটি প্রচলিত বাংলাদেশে বহু বছর ধরে। বিশেষজ্ঞরা বলছেন এই কথাটি প্রযোজ্য গণভোটের ক্ষেত্রেও। কেউ চাইলে হ্যাঁ ভোট দেবেন, কেউ চাইলে না, কিন্তু সেক্ষেত্রে কাউকে বাধ্য বা প্ররোচিত করা যাবে না। সরকারও কাউকে বাধ্য করতে পারবে না হ্যাঁ অথবা না ভোট দেওয়ার ক্ষেত্রে, কারণ এটি একান্তই মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছে সরকার, কোনো দলের পক্ষে নয়। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশন একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সাথে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে জারি করা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন পেয়েছে পরিষদের সভায়। আইন উপদেষ্টা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। জানান, ফৌজদারি মামলাও প্রত্যাহার করে নেবে সরকার। 2024-এর ছাত্র জনতার রাজপথ কাঁপানো জুলাই মাস শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে 5 আগস্ট। 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের ক্ষণ স্মরণীয় করতে আন্দোলনকারীরা এর নাম দেয় 36 জুলাই বিপ্লব, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। শহীদদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। নানা নাটকীয়তার পর মানিক মিয়া এভিনিউয়ে দেয়া হয় জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। সেখানে দাবি ছিল জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের দায় মুক্তির। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা জানান। হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করার পদক্ষেপ নেবে সরকার। আমরা এখন দেখব জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা, এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে এই অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। আগামী সোমবার বিকাল 5টায় সায়েন্স ল্যাবে গণজমায়েত ও অধ্যাদেশ মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে রাস্তা ছেড়েছেন আন্দোলনরত 7 কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবি আদায়। দ্বিতীয় দিনের মতো রাস্তায় নামেন তারা, আর এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে দেখা দেয় তীব্র যানজট। চলতি পথে আটকা পড়াদের ভোগান্তি ছিল চরমে। কিন্তু সাধারণ জনগণ বলতেছে আমরা আমাদের মধ্যে সমস্যা, সরকার কি করে? সরকার যে সিদ্ধান্ত নিছে সেটা বাস্তবায়ন করে আমাদের সাধারণ জনগণকে মুক্ত করে দিক। আমরা আর চাচ্ছি না যেখানে সেখানে তারা আন্দোলন করুক। একই সময়ে মিরপুরে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন 1.5 বছরে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে সেশন জট সহ নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। গতকালকে এখানে অবরোধ করেছি, আশানুরূপ ফলাফল পাই নাই, বিদায় আজকে আবার আমরা অবরোধ করেছি। আমাদের এখনো পরিচয়টা সেভাবে নির্ধারণ করা হয়নি, তো পরিচয় ছাড়া আমরা কিভাবে ক্লাস করব? এই এলাকার সড়কগুলোতেও বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে আগামী সোমবার বিকেলে সায়েন্স ল্যাবে গণজমায়েত ও অধ্যাদেশ মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। অধ্যাদেশের দাবি নিয়ে গণজমায়েত আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে বুধবার থেকে আবারও রাস্তায় আন্দোলনে 7 কলেজের শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মানবিক উদ্যোগে আবারও ঘুচল আঁধার। বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিহীন চোখে পৃথিবীর রং দেখার সুযোগ পেলেন 9 জন সুবিধাবঞ্চিত মানুষ। আর শুধু অপারেশনই নয়, বরং পরম যত্নে রোগীদের পৌঁছে দেওয়া হচ্ছে সুস্থতার দ্বারপ্রান্তে। কুয়াশাচ্ছন্ন মেঘের আকাশ, কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডের এই হাসপাতালটির ভেতরে আলোর মিছিল। এখানে চলছে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার এক নিরলস কর্মযজ্ঞ। বৃহস্পতিবার দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে পরম মমতায় বরণ করে নেওয়া হয়েছে 9 রোগীকে। লক্ষ্য একটাই, বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে দেয়া তাদের হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি। আমার চোখের সমস্যা ছিল, সব দিয়ে মিলে বসুন্ধরা গ্রুপ উন্নত ধরেন চিকিৎসা করে দিল ফ্রি। মানে মালিকের খরচা দিয়ে আছে। বসুন্ধরা আমার ভালো, খুব অত্যন্ত ভালো। তারা শুধু ভালো আইসক্রিম দেখলাম, ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণ তাদের ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগতেছে। এখানে কোনো খরচা হয় নাই। রিশন কেয়ার ফাউন্ডেশন, খানাখুনিয়ারি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এবং হারানুল্লাহ ফকির রহমতুল্লাহ আলাই ট্রাস্টের সম্মিলিত প্রয়াসে মানবতার সেবায় রচিত হলো এই উজ্জ্বল অধ্যায়। আমরা একটা স্যাম্পল দেখেছি, আমরা কোনো জায়গায় কুষ্টিয়াতে আমরা সেখানে 2400 রোগী দেখছি, সেখান থেকে 200 রোগী সিলেক্ট করেছি। প্রত্যেকবারই ওরা অর্গানাইজ করে 40 থেকে 50 জন রোগী আমাদের এখানে পাঠায়। আমরা অপারেশন করে দিই, তারা অপারেশন করার পর তারা সুস্থ হয়ে সুন্দরভাবে চলে যায়। বসুন্ধরা আই হসপিটালের এই মানবিক আলোকবর্তিকা এভাবেই ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সরকারি প্রকল্পে কাজের স্বচ্ছতা নিশ্চিতে পিপিইর সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর একটি হোটেলে আইসিএমএবি এর 25তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অর্থনীতির যাত্রায় নিজেদের মেধাশক্তির প্রমাণ রাখবে সদ্য গ্র্যাজুয়েটরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ আইসিএমএবির সদস্যরা। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির। সাথেই থাকুন দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ইরানের ওপর যে কোনো ধরনের মার্কিন আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।
উত্তেজনার মধ্যেই বুধবার নিহত নিরাপত্তা সদস্যদের জানাজায় ঢল নেমেছে জনতার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভে দমন পীড়ন কমে এসেছেন বলে দাবি করেছেন। আর অন্যদিকে রিয়াদের স্পষ্ট বার্তা, ইরানে হামলায় সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারবে না ওয়াশিংটন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।